যে জাতিসংঘের মহাসচিব হওয়ার যে একটা ধুয়ো তুলেছিল, কিন্তু এই বছর জাতিসংঘের মহাসচিব হবে মূলত ল্যাটিন আমেরিকার থেকে। আপনি যদি জাতিসংঘের সাবেক সকল মহাসচিবের ডেটা অ্যানালিসিস করেন, কেউ কিন্তু নির্বাচিত হবার সময় 80 বছর কিংবা তার উপরে ছিল না। এবং বাংলাদেশ থেকে এবছর জাতিসংঘের মহাসচিব হওয়ার কোনো সুযোগই নেই। তারপরেও ডক্টর ইনুস সেন্টার একটা অপপ্রচার রটিয়েছিল যে ডক্টর ইনুস জাতিসংঘের মহাসচিব হবে। তো সেটা তো এখন সময়ের সাথে সাথে উন্মোচিত হয়ে গেছে যে ডক্টর ইনুসের জন্য ওই পদটি নেই। কিন্তু সর্বশেষ চেষ্টা করেছিল রাষ্ট্রপতি হওয়ার জন্য, এবং গত বছর 13ই জুন যে লন্ডন বৈঠক হয়েছিল সেখানে কিন্তু তারেক রহমান তাকে কথা দিয়েছিল যদি শারীরিক মানসিকভাবে সক্ষম থাকে তাহলে তাকে রাষ্ট্রপতি করা হবে। তো তারেক রহমানও পল্টি দিচ্ছেন। তো এইটা নিয়ে আমি কয়েকদিন আগে বলেছিলাম যে একটি অসুখের নাটক করেছিলেন, একটা হাসপাতালে ভর্তি হচ্ছিলেন, এবং তখন ইউনুস সেন্টার যখন বুঝে গেছেন যে কোনো দিক ভাবেই হচ্ছে না, তখন তারা এভাবে রটানো শুরু করলো যে ডক্টর ইউনুসের শরীরটা ভালো না, তিনি এসব বড় দায়িত্ব নিতে পারবে না। কিন্তু তারেক রহমান তাকে সান্ত্বনা পুরস্কার দিচ্ছেন, মন্ত্রী পদমর্যাদায় তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হবে এবং তিনি অবৈতনিক হিসেবে কাজ করবেন, অর্থাৎ এই পদের বিপরীতে তিনি কোনো বেতন নেবেন না, তবে অন্য অন্য সুযোগ সুবিধা নিরাপত্তা এগুলো পাবেন। এই উপদেষ্টার দায়িত্ব কি? অনেকগুলো দায়িত্ব তার উপরে। একটা হলো বাংলাদেশের ফরেন পলিসি রিলেটেড কাজ কারবার করা, আর একটা হলো যে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি করার ব্যাপারে তিনি চেষ্টা করবেন, বিদেশ থেকে তিনি বাংলাদেশে বিনিয়োগ আনবেন। রোহিঙ্গা সমস্যার সমাধান তিনি বলেছিলেন যে আগামী ঈদ রোহিঙ্গারা তাদের মাতৃভূমিতে করবে, তো রোহিঙ্গা সমস্যার সমাধান তিনি করবেন এবং বাংলাদেশের ইমেজ বিল্ডিংয়ে ব্র্যান্ডিং করবার ব্যাপারে তিনি সরকারকে সহায়তা করবেন। এরকম গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে তাকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হচ্ছে। অচিরেই তাকে উপদেষ্টা হিসেবে ঘোষণা করা হতে পারে। এখন আসুন একটু তার পারফরমেন্স দেখি গত 17 মাসে যখন তিনি দায়িত্বে ছিলেন। বিদেশি বিনিয়োগ আনবেন বলে তিনি একটি সম্মেলন করেছিলেন এবং সেই সম্মেলনের একটি ছোট্ট ভিডিও বেরিয়েছিল। তাতে দেখা যাচ্ছে যে বড় বড় সেই বিল গেটস থেকে শুরু করে সবাই বাংলাদেশে ঝাঁপায় পড়তেছে, তারা বিনিয়োগ করবে। এবং তখন বলা হচ্ছিল যে বাংলাদেশে এইসব বড় বড় যে ইনভেস্টর আছে, পৃথিবীর অন্যতম ধনী যারা, তাদের কোম্পানির অফিস হবে ঢাকায়। তো এরকম করে আমাদের যে প্যারাসুট বয় আছে আশিক চৌধুরী, সে আবার চরম ভালো নাকি প্রেজেন্টেশন দেয় শুনেছি। তো সে প্রেজেন্টেশন দিয়েছে। সেই বিনিয়োগের সম্মেলনে কিন্তু বড় কোনো ধনী তো আসেই নাই, একদম মানে নাম গোত্রহীন কিছু লোক দিয়ে তিনি একটি সম্মেলন করেছিলেন এবং তার 17 মাসে ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করার রেকর্ড কিন্তু খুবই খারাপ। তো সেই লোক এখন তারেক রহমানের হয়ে বিদেশি বিনিয়োগ আনবেন। রোহিঙ্গাদের কথা তো বললামই। রোহিঙ্গা সমস্যার সমাধানে হাতি ঘোড়া গেলতল, ইনুস বলে কত জল। পররাষ্ট্রনীতি নিয়ে তিনি কি করবেন, কিভাবে হেল্প করবেন, সেটাও একটা বিষয়। আর বাংলাদেশের যে ব্র্যান্ডিং, নোবেল লরিয়েট হিসেবে ডক্টর ইনুসের যে বিশ্বব্যাপী একটা গ্রহণযোগ্যতা ছিল, এখন যদি একটু খোঁজ নিয়ে দেখেন, সেই 000 বলে তিনি সারা পৃথিবীতে যেটা সেল করছেন এবং নিজের 17 মাসে যেটা টোটালি ফেল করছেন, সব মিলিয়ে তার ইমেজটা কিন্তু একদম তলানিতে। তো এই তলানির মাল, এই পচা মাল, তাকে নিয়ে তারেক রহমান কি অ্যাচিভ করবেন আমি জানি না। 1988 সালে জাতীয় কবিতা পরিষদের মঞ্চে বসে সেই সময়ের বিখ্যাত চিত্রশিল্পী কামরুল হাসান তিনি একটি স্কেচ করেছিলেন। সেখানে এরশাদের স্কেচ এঁকে বলেছিলেন, দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে। আর আজকে আমাদের সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর, তাকে আমরা অনেকে পছন্দ করি, অনেকে সমালোচনা করি, কিন্তু একটি কাজ তিনি ভালো করেছেন, তিনি ইউনুসকে উপাধি দিয়েছেন বিশ্ব বাটপার। এরশাদ ছিলেন বিশ্ব বেহায়া, আর ইনুস হলেন বিশ্ব বাটপার। সো এই বিশ্ব বাটপার, যার অধিকাংশ কথাই ছিল ব্লাফ, তিনি এই করবে, বিদেশ থেকে লোকজন আমাদের তরুণদের নিয়ে যাবে, কত 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 চাপা যে মেরেছেন, একটা ধাপ্পাবাজ এই বিশ্ব বাটপার, এই প্রতারক। এখন তারেক রহমান কি মনে করে তাকে উপদেষ্টা করবেন, কি কারণে তাকে সান্ত্বনা পুরস্কার দিবেন,
জানি না, তবে এটা যদি সত্যি হয় তাহলে সরকারের আরেকটা ব্লান্ডার। গতকাল যে মন্ত্রী পরিষদ করেছে, জীবনে শুনি নাই বাংলাদেশে যে কোনো মন্ত্রণালয়ে 2টা করে প্রতিমন্ত্রী আছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন কবির এখন প্রতিমন্ত্রী হয়েছে, ধর্ম মন্ত্রণালয় সেখানেও 2টা প্রতিমন্ত্রী। এদের কাজ কি এটা বুঝলাম না। এবং ডক্টর খলিল দীর্ঘ ছুটিতে যাচ্ছেন, যেহেতু তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের প্রার্থী হিসেবে। সেপ্টেম্বর থেকেই তিনি আমেরিকায় থাকবেন, নিউ ইয়র্কে তার কাজ আছে। তবে বাড়তি যে অ্যাসাইনমেন্ট তাকে দিয়েছে তারেক রহমান, সেটা হলো যে ট্রাম্পের সাথে 1-to-1 মিটিং করিয়ে দিতে হবে। তারেক রহমানের সাথে ট্রাম্পের একেবারে একান্ত বৈঠক হবে। তিনি কিন্তু ডক্টর ইউনূসকেও কথা দিয়েছিলেন যে ট্রাম্পের সাথে 1-to-1 বৈঠক করিয়ে দেবেন। কিন্তু আপনারা তো জানেন গত বছর কি কেলেঙ্কারি হয়েছিল নিউ ইয়র্কে। সেই ট্রাম্প আর মিসেস ট্রাম্প তাদের একটা কাট আউটের সাথে ছবি তুলে প্রথমে এই ডাস্টবিন শফিকরা রটিয়েছিল যে ট্রাম্পের সাথে ছবি তোলা হয়েছে। পরে জানা গেল যে কয়েক হাজার ডলার খরচ করে ওই কাট আউটের সাথে ছবি তুলেছে। তো এইবার তারেক রহমানের সাথে ট্রাম্পের মিটিং হবে বলে ডক্টর খলিলকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটার রেজাল্ট কি হবে এটা আমরা অনুমান করতেই পারি। তারপরে আমরা দেখি, যদি ব্যর্থ হয় এবং ডক্টর খলিল বাংলাদেশকে যেভাবে নিয়ে গেছে, যে এই যে ন্যাটো, ইসলামিক ন্যাটোর কথা বলছিলাম, যে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের একটা মিলিটারি প্যাক্ট হয়েছে আপনারা জানেন। সেই প্যাক্টে, সেই জোটে ঢোকার জন্য আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান খুব চেষ্টা করেছে, ডক্টর খলিলও চেষ্টা করেছে। ডক্টর খলিল তো কথাই দিয়ে দিয়েছে যে তারা এই জোটে ঢুকবে। কিন্তু এই জোটে ঢোকা কি এতই সহজ? এদিকে সৌদি আরব, ভারতের সাথে তাদের কিন্তু অনেক বিষয়ে বাণিজ্য রয়েছে, তাদের সম্পর্কটা, তাদের ট্রেড রিলেশনশিপটা খুব স্ট্রং। সৌদি আরব কিন্তু বাংলাদেশকে নেওয়ার পক্ষে না। কারণ ধরেন, যদি বাংলাদেশ এই সামরিক জোটে ঢোকে এবং ভারত পাকিস্তান যুদ্ধ হয়, তাহলে বাংলাদেশকে সৈন্য পাঠাতে হবে পাকিস্তানের পক্ষে, পাকিস্তানের হয়ে ভারতের বিরুদ্ধে লড়তে হবে। তো এই ঝুঁকি কে নেবে? তো এখন ডক্টর খলিল এমনভাবে আমাদের পররাষ্ট্র নীতিটাকে দেউলিয়া বানিয়ে ফেলেছে। তিনি সব জায়গায় যান, চীনে যান, ইয়েস স্যার, ভারতে যান, ইয়েস স্যার, এই মিলিটারি প্যাক্টে ঢুকবে, ইয়েস স্যার। তো এরকম ইয়েস স্যার করতে করতে এমন দেউলিয়া হয়ে গেছে। এবং এখন এই যে ভারত যাবেন কিনা তারেক রহমান, এখন শোনা যাচ্ছে যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে 30শে অগাস্ট একটা ডেট প্রপোজ করা হয়েছে, যে 30শে অগাস্ট তারেক রহমান ভারতে যাবেন। কিন্তু এ ব্যাপারে দিল্লি এখনো কোনো সাড়া দেননি। তো এই হলো আজকের আলোচ্য বিষয়গুলো। খেলা যে কোন লেভেলে চলছে, এবং আপনারা খেয়াল করেছেন যে ভারত তারেক রহমানকে দাওয়াত দিয়ে একেবারে, মানে তারেককে নেওয়ার ব্যাপারে উতলা হয়ে উঠেছে। এটা অনেকটা গাছের গোড়া কেটে আগায় পানি ঢালার মতো আর কি। ওইদিকে ওই মিলিটারি প্যাক্টে ঢুকতে দিচ্ছে না, এবং বাংলাদেশ ওই প্যাক্টে ঢুকবে কিনা এটা খুবই আনসার্টেন, এবং ধরেই নেওয়া যায় যে ওই প্যাক্টে তাদের নেওয়া হবে না, বাংলাদেশ ঢুকতে পারবে না। এবং এর পেছনে সৌদি আরব ও ভারতের একটা কলকাঠি নাড়ানো আছে। কিন্তু উপরে উপরে দেখেন তারেককে নেওয়ার জন্য তারা অস্থির হয়ে গেছে। ভারতের এই পররাষ্ট্রনীতি, চাণক্য নীতি, এটা বুঝতে আমাদের একটু সময় লাগবে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।